জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশ এবং রাজ্য পুলিশে আসবার মতো কিছু প্রশ্ন নিয়ে। তাই দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, চা ও কফির মধ্যে প্রধান সক্রিয় উপাদান কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক্যাফেইন। ক্যাফেইন হচ্ছে চা ও কফির মধ্যে উপস্থিত প্রধান সক্রিয় উপাদান। আমরা জানি ক্যাফেইন হচ্ছে একটা তিক্ত পদার্থ, যেটি চা, কফি, নরম পানীয়, চকলেট ইত্যাদি জিনিসে থাকে। এমনকি কিছু নির্দিষ্ট ওষুধের মধ্যেও এটা থাকে। আমাদের পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘোড়া। সিন্ধু সভ্যতার অধিবাসীরা ঘোড়ার ব্যবহার জানতো না। এটা নিয়ে বিতর্ক আছে, তবু মনে করা হয় খ্রিস্টপূর্ব 1500 অব্দে আর্যদের মাধ্যমে প্রথমে ভারতবর্ষে ঘোড়ার আগমন ঘটে। তার আগে ভারতবর্ষে ঘোড়ার ব্যবহার ছিল না। সিন্ধু সভ্যতার অধিবাসীরা শুধু ঘোড়া নয়, লোহার ব্যবহারও জানতো না। এবার তবে কৃষ্ণায়স নামে এক কঠিন পদার্থের কথা উল্লেখ করা আছে বিভিন্ন সিন্ধু সভ্যতার বিভিন্ন বইতে। তবে বলা হয়ে থাকে সিন্ধু সভ্যতার অধিবাসীরা ঘোড়ার ব্যবহার ও লোহার ব্যবহার জানতো না। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন হলো, বিশ্ববিখ্যাত দৌড়বিদ উসেইন বোল্ট উসেইন বোল্ট কোন দেশের নাগরিক? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জামাইকা। এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুততম পুরুষ হচ্ছে উসেইন বোল্ট, যিনি জামাইকার অধিবাসী। জামাইকা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দেশ, যার রাজধানী কিংস্টন। উসেইন বোল্ট, যিনি বিশ্বের দ্রুততম পুরুষ, যিনি মাত্র 9 মিনিট 58 সেকেন্ডে 100 মিটার দৌড় কমপ্লিট করে বিশ্ব রেকর্ড করেছিলেন, যে রেকর্ডটি এখনও অক্ষত আছে। এই উসেইন বোল্টের আত্মজীবনীর নাম ফাস্টার দ্যান লাইটনিং। এটা হচ্ছে উসেইন বোল্টের আত্মজীবনীর নাম। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন হলো, বিশ্ববিখ্যাত সেতার বাদক রবিশঙ্কর, নামটা সকলেই আমরা পরিচিত, এই রবিশঙ্কর কার শিষ্য ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বাবা আলাউদ্দিন খান। বাবা আলাউদ্দিন খানের শিষ্য ছিলেন পণ্ডিত রবিশঙ্কর, যিনি বিখ্যাত সেতার বাদক। শুধু পণ্ডিত রবিশঙ্করই নয়, নিখিল ব্যানার্জি, বসন্ত রায়, পান্নালাল ঘোষ, বাহাদুর খান, শরণ রানী, যতীন ভট্টাচার্য, এরা সকলেই বাবা আলাউদ্দিন খানের শিষ্য ছিলেন। এই রবিশঙ্কর বা পণ্ডিত রবিশঙ্কর কিন্তু ভারতরত্ন প্রাপ্ত ব্যক্তি, যিনি 1999 সালে ভারতরত্ন পেয়েছিলেন। তাহলে প্রশ্ন যদি হয় পণ্ডিত রবিশঙ্কর কার শিষ্য ছিলেন, উত্তর বাবা আলাউদ্দিন। তিনি 1999 সালে ভারতরত্ন পান, যিনি সেতারের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা পরের প্রশ্ন চলে আসছি। পশ্চিমবঙ্গে কোন জেলায় শিক্ষিতের হার সবচেয়ে বেশি, অর্থাৎ 23টি জেলার মধ্যে কোন জেলা শিক্ষায় সবচেয়ে এগিয়ে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষার দিক থেকে, মানে শিক্ষার শতাংশের দিক থেকে সবচেয়ে এগিয়ে।
2021 সালে ভারতবর্ষে আদমশুমারি হয়নি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী পূর্ব মেদিনীপুরের শিক্ষিতর হার 87.66%। এরপরেই আছে কলকাতা, মানে দ্বিতীয় শিক্ষিততম জেলা কলকাতা, যেখানে 87.14% লোক স্বাক্ষর। এবং তৃতীয় স্বাক্ষরিত জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, যেখানে 84.95% লোক স্বাক্ষর। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন হলো, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের শাসক কে ছিলেন? অর্থাৎ গ্রিকরাজ আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন মগধের রাজা কে ছিলেন? এই প্রশ্নের উত্তর হবে ধননন্দ। ধননন্দ ছিলেন আলেকজান্ডারের ভারত আক্রমণের সমসাময়িক মগধের রাজা, যিনি ছিলেন নন্দবংশের শেষ রাজা। ইনি খুব অত্যাচারী রাজা ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি কৌটিল্য বা চাণক্যের সহযোগিতা নিয়ে খ্রিস্টপূর্ব 324 অব্দে ধননন্দকে পরাজিত ও নিহত করে মগধে মৌর্য বংশের সূচনা করেন এবং নন্দবংশের অবসান ঘটান। এই ধননন্দই আলেকজান্ডারের সমসাময়িক মগধের রাজা ছিলেন। ধননন্দকে পরাজিত করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী হয়েছিলেন কৌটিল্য বা চাণক্য। তার লেখা বিখ্যাত বই অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা। আমরা পরের প্রশ্নে চলে আসব। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দার্জিলিং। দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অবস্থিত। এটি আসলে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত একটি সংস্থা, যেটি মানুষকে পর্বতারোহণে উৎসাহিত করে এবং প্রশিক্ষণ দেয়। 1954 সালের 4 নভেম্বর এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রথম পরিচালক ছিলেন তেনজিং নোরগে। তেনজিং নোরগে, যিনি প্রথম ব্যক্তি হেডমন্ড হিলারির সঙ্গে যারা 1953 সালের 29শে মে মাউন্ট এভারেস্ট জয় করেন, সেই তেনজিং নোরগেকেই এর প্রথম পরিচালক নির্বাচন করা হয়। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হলো দ্য রিপাবলিক একটি বিশ্ববিখ্যাত বই। এই বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্লেটো। প্লেটো ছিলেন দ্য রিপাবলিক বইটির লেখক। এই বইটি প্লেটো খ্রিস্টপূর্ব 380 অব্দে রচনা করেছিলেন। ন্যায় বিচারের সংজ্ঞা, ন্যায় বিচার এবং ন্যায় বিচার সমৃদ্ধ নগর রাষ্ট্রের সংজ্ঞা, চরিত্র, এই সমস্ত বিষয় নিয়ে তিনি এই বইটি লিখেছিলেন। আইন ব্যতীত এটিই ছিল তার দীর্ঘতম গ্রন্থ, যে গ্রন্থটি তিনি 380 খ্রিস্টপূর্বাব্দে রচনা করেছিলেন। প্লেটো ছিলেন প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত ব্যক্তি। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হলো, পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? অর্থাৎ পদার্থের চতুর্থতম অবস্থা কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পদার্থের চতুর্থ অবস্থা হলো প্লাজমা। পদার্থের বাকি 3টি অবস্থা হলো কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন, তরল ও গ্যাসীয় এই 3টি অবস্থার পরেই পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা।
এই পর্যায়ে পদার্থের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, টেস্ট ক্রিকেটে একমাত্র কোন ভারতীয় বোলার এক ইনিংসে 10টি উইকেট নিয়েছিলেন, মানে এক বিপক্ষ দলের 10 জনকে একাই আউট করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রাক্তন ভারত অধিনায়ক এবং বিখ্যাত স্পিনার অনিল কুম্বলে। অনিল কুম্বলে এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে 10 জনকে একা আউট করেছিলেন। 1999 সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে তিনি পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের 10 জন খেলোয়াড়কে ব্যাটসম্যানকে তিনি একাই আউট করেছিলেন। অনিল কুম্বলে ছাড়া আরও 2 জন ক্রিকেটারের এই কৃতিত্ব আছে। প্রথম এই কৃতিত্ব অর্জন করেছিলেন ইংল্যান্ডের জিম লেকার, যিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ড করেছিলেন। আর শেষ ব্যক্তি হিসাবে নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল, একজন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, তিনি ভারতের বিপক্ষে এই রেকর্ড করেছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হলো, কোন বিখ্যাত বিপ্লবী দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন? কোন বিখ্যাত বিপ্লবী দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। যতীন্দ্রমোহন সেনগুপ্ত, যিনি দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন। যতীন্দ্রমোহন সেনগুপ্তের স্ত্রী নেলি সেনগুপ্ত কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। দেশপ্রিয় হলে যতীন্দ্রমোহন সেনগুপ্ত, আর দেশ নায়ক যদি কাউকে বলা হয় সে নেতাজি সুভাষচন্দ্র বসু। রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন। আর দেশবন্ধু হচ্ছেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসের উপাধি ছিল দেশবন্ধু, যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন এবং কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এবং যিনি মতিলাল নেহরুর সঙ্গে স্বরাজ্য দল গঠন করেছিলেন। আমরা পরের প্রশ্নে চলে আসব। দেখে নেওয়া যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন হলো, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? অর্থাৎ পৃথিবীর মধ্যে কোন মহিলা যে কোনো দেশের মধ্যে পৃথিবীর প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শ্রীমাভ বন্দর নায়েক। শ্রীমাভ বন্দর নায়েক, ইনি ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। ইনি বিশ্বের প্রথম ব্যক্তি যিনি মহিলা ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। আর ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, এবং পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী মহিলা বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো শুধু পাকিস্তানের নয়, বিশ্বের সকল মুসলিম দেশের মধ্যে ইনি ছিলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আর বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া। আর পৃথিবীর মধ্যে প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছিলেন আর্জেন্টিনার মারিয়া ইসাবেলা পেরন। আর ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছিলেন প্রতিভা দেবী সিং প্যাটেল। তাহলে যদি প্রশ্ন আসে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভ বন্দর নায়েক কোন দেশের অধিবাসী ছিলেন, উত্তর হবে শ্রীলঙ্কা। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন হলো, বিখ্যাত মোবাইল প্রস্তুতকারক সংস্থা নোকিয়া, অনেক পুরনো কোম্পানি, এই নোকিয়া কোম্পানি সম্প্রতি বিক্রি হয়ে গেছে। কোন সংস্থা এই নোকিয়াকে কিনে নিয়েছে? উত্তর হবে মাইক্রোসফট। বিল গেটসের মাইক্রোসফট নোকিয়া কোম্পানিকে কিনে নিয়েছে সম্প্রতি। নোকিয়া একটা বিশ্ববিখ্যাত মোবাইল প্রস্তুতকারক সংস্থা, যেটা ফিনল্যান্ডের কোম্পানি ছিল। ফিনল্যান্ডের একটা নোকিয়া নামে একটা নদী ছিল, সেই নদীর নাম অনুসারেই নোকিয়া কোম্পানির নামকরণ করা হয়েছে। ফিনল্যান্ডের রাজধানী কিন্তু হেলসিঙ্কি। ফিনল্যান্ডের কোম্পানি ছিল নোকিয়া। একটা নদীর নাম অনুসারে নোকিয়ার নামকরণ করা হয়েছিল। এই নোকিয়া কোম্পানিকে সম্প্রতি বিল গেটসের মাইক্রোসফট কোম্পানি কিনে নিয়েছে। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করলে খুব ভালো লাগবে। আমরা পরের প্রশ্ন চলে আসছি। পরের প্রশ্ন হলো, অর্থশাস্ত্র কার লেখা?
অর্থশাস্ত্র প্রাচীন ভারতের একটা বিখ্যাত রাজনৈতিক গ্রন্থ। রাষ্ট্র পরিচালনার বিষয়বস্তু তাতে লেখা আছে। সেই বইটি কার লেখা? উত্তর হবে চাণক্য বা কৌটিল্য। চাণক্য বা কৌটিল্য যিনি ছিলেন চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী, তার লেখা বই অর্থশাস্ত্র। আমরা পরের প্রশ্ন চলে আসছি, বায়ুর প্রধান উপাদান কী? অর্থাৎ বায়ুতে অনেক উপাদান আছে, কোন উপাদানটি সবচেয়ে বেশি আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে নাইট্রোজেন। বায়ুর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক। 78.09% নাইট্রোজেন বায়ুতে আছে। নাইট্রোজেনের পরেই বায়ুর মধ্যে যে উপাদানটা আছে সেটা হচ্ছে অক্সিজেন। 20.95% অক্সিজেন আছে বায়ুমণ্ডলে। এছাড়াও 0.93% কার্বন ডাইঅক্সাইড বায়ুতে আছে। এছাড়াও অর্গন, নিয়ন, ক্রিপ্টন, জেনন এই সমস্ত অনেক নিষ্ক্রিয় গ্যাসও বায়ুর মধ্যে আছে। এবং বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও আছে, সেটা খুবই কম, মাত্র 1% জলীয় বাষ্প বায়ুর ভিতর আছে। তোমাদের কেমন লাগছে ক্লাস একটু কমেন্ট করে জানাবে। আর আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন, কোন রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে প্রস্রাবের রং ফ্যাকাশে হলুদ বর্ণের হয়? প্রস্রাবের রং ফ্যাকাশে হলুদ বর্ণের, এটার কারণ কি? এর কারণ হচ্ছে প্রস্রাবের ভিতর ইউরোক্রোম নামক একটি রঞ্জক পদার্থ থাকে, যেটা প্রস্রাবের স্বাভাবিক রং হালকা হলুদ থেকে গাঢ় পীতাভ বাদামি বর্ণ পর্যন্ত হয়ে থাকে, যার কারণে, এবং যা প্রস্রাবের দ্রবণের ঘনত্বের উপর নির্ভর করে। ইউরোক্রোম রঞ্জক পদার্থের জন্য প্রস্রাবের রং ফ্যাকাশে হলুদ। আমরা পরের প্রশ্নে চলে আসছি। সক্রেটিস, বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিস কোন দেশের নাগরিক ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সক্রেটিস ছিলেন গ্রিসের নাগরিক। গ্রিস আমাদের অত্যন্ত পরিচিত একটি দেশ। এই সক্রেটিস কিন্তু হেমলক বিষ খেয়ে যিনি মৃত্যুবরণ করেছিলেন। প্রশ্ন আসতে পারে সক্রেটিস কোন দেশের লোক? উত্তর গ্রিস। এবং সক্রেটিস কীভাবে মারা গেছিলেন? তিনি হেমলক নামক একটা বিষ পান করে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন। গ্রিস কিন্তু পরিচিত একটি নাম। অলিম্পিক গেমস প্রাচীন বলো আর আধুনিক বলো, এটা শুরু হয়েছিল কিন্তু গ্রিসে। খ্রিস্টপূর্ব 776 অব্দে গ্রিসের এথেন্সে শুরু হয়েছিল প্রাচীন অলিম্পিক। তারপর কিছুদিন বন্ধ থাকার পর এই এথেন্স শহরেই শুরু হয়েছিল আধুনিক অলিম্পিক। 1896 সালে গ্রিসের এথেন্সে শুরু হয়েছিল আধুনিক অলিম্পিক, যে আধুনিক অলিম্পিকের জনক ব্যারেন পিয়েরি দ্য কুবারতিন। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন হলো, গীতগোবিন্দম একটা বিখ্যাত ঐতিহাসিক বই। এই গীতগোবিন্দম বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জয়দেব। কবি জয়দেবের লেখা বই গীতগোবিন্দম। কবি জয়দেব ছিলেন লক্ষণ সেন, অর্থাৎ বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন, তার সভাকবি ছিলেন জয়দেব। তিনি এই গীতগোবিন্দম বইটি রচনা করেছিলেন। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে জয়দেব এই গ্রন্থটি রচনা করেন। রাধার প্রতি কৃষ্ণের ভালোবাসা এই ছিল এই বইটির বিষয়বস্তু, এবং মানুষের রাধাকৃষ্ণের কিছু অবিশ্বাস্য ভালোবাসার বর্ণনা, কাহিনী এই বইতে তুলে ধরা হয়েছে। তাহলে প্রশ্ন আসতে পারে, গীতগোবিন্দম কার লেখা? জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেন। বাংলার শেষ হিন্দু রাজাকে লক্ষণ সেন। আমরা পরের প্রশ্নে চলে আসছি। কে প্রথম মহাভারত বাংলায় অনুবাদ করেন? অর্থাৎ বাংলা ভাষায় কে মহাভারত লেখেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কবীন্দ্র পরমেশ্বর। আমরা যারা মহাভারত সম্পর্কে জানি, আমরা সকলেই জানি মূল মহাভারত লিখেছিলেন দস্যু রত্নাকর, যিনি বাল্মীকি নামে পরিচিত হয়েছিলেন। সেই বাল্মীকিই লিখেছিলেন
সংস্কৃত, মহাভারত না, ইনি লিখেছিলেন, মহাভারত লিখেছিলেন ব্যাসদেব, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব লিখেছিলেন মহাভারত। এই মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন প্রথম কবীন্দ্র পরমেশ্বর। কিন্তু আমরা সাধারণত কাশিরাম দাসের মহাভারতের সঙ্গে পরিচিত। কাশিরাম দাস মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক, কিন্তু প্রথম বাংলা ভাষায় মহাভারত রচনা করেছিলেন কবীন্দ্র পরমেশ্বর। এবং তার এই কবীন্দ্র পরমেশ্বর অনুবাদ করা এই মহাভারতটি পরাগলি মহাভারত নামে পরিচিত ছিলেন। আমরা পরের প্রশ্ন চলে আসছি। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? মুখ্য নির্বাচন কমিশনকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। ভারতবর্ষের রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন। আমাদের বর্তমান নির্বাচন কমিশনার রাজীব কুমার, এবং ভারতবর্ষের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। রাষ্ট্রপতি শুধু মুখ্য নির্বাচন কমিশনার নয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ একাধিক ব্যক্তিকে তিনি নিয়োগ করেন। ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি উড়িষ্যার নাগরিক, এবং ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা দেবী সিং পাটিল। দ্রৌপদী মুর্মু ভারতবর্ষের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। এবং বর্তমানে প্রশ্ন আসতে পারে, বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারকে রাজীব কুমার, ভারতবর্ষের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারকে সুকুমার সেন, ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু। আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন হলো গডফাদার। গডফাদার একটি বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মারিও পুজো। মারিও পুজো গডফাদার নামক এই উপন্যাসের লেখক। মারিও পুজো ছিলেন একজন ইতালীয় বংশোদ্ভূত আমেরিকান সাহিত্যিক, এবং তিনি বিভিন্ন মাফিয়া কর্মকাণ্ডের উপর ভিত্তি করে তিনি এই উপন্যাসটি লিখেছিলেন, যা পরে ফ্রান্সিস ফোর্ড কোপোলা চলচ্চিত্রে রূপান্তরিত করেন এই উপন্যাসটিকে। পরের প্রশ্ন, কোন অধাতু তাপ ও বিদ্যুৎ পরিবহনে সক্ষম? সমস্তই অধাতুই বিদ্যুৎ পরিবহনে অক্ষম, একমাত্র গ্রাফাইট ছাড়া। গ্রাফাইট একমাত্র অধাতু যেটি বিদ্যুৎ পরিবহন করতে পারে। গ্রাফাইট আমাদের অত্যন্ত পরিচিত একটা জিনিস। আমরা যে পেন্সিল ব্যবহার করি, সেই পেন্সিলটা হচ্ছে গ্রাফাইট দিয়ে তৈরি হয়। হ্যাঁ, আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন হলো, কাঠমান্ডু কোন নদীর তীরে অবস্থিত? নেপালের রাজধানী কাঠমান্ডু কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে, এখানে কালীগণ্ডক আছে কিন্তু এটা ভুল আছে, উত্তর হবে বাগমতী। বাগমতী নেপালের কাঠমান্ডু উপত্যকার ভিতর দিয়ে যাওয়া প্রবাহিত হওয়া একটি নদী। এই নদী হচ্ছে নেপালের প্রধান, কাঠমান্ডু এই নদীর তীরে অবস্থিত, এবং হিন্দু ও বৌদ্ধদের কাছে এটা একটি পবিত্র নদী। নেপালের রাজধানী কাঠমান্ডু, যে কাঠমান্ডুতে সার্ক, সাউথ এশিয়ান রিজিওনাল অফ কোঅপারেশন, এই সংস্থাটি সদর দপ্তর অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডুতে। নেপালের রাজধানী কাঠমান্ডু আর ভুটানের রাজধানী কিন্তু থিম্পু। আফগানিস্তানের রাজধানী কাবুল, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। তোমরা কেমন লাগছে আমার ক্লাস একটু কমেন্ট করে জানাবে প্লিজ। আমরা পরের প্রশ্নে চলে আসব। আমাদের পরের প্রশ্ন হলো, লেসলি ক্লাডিয়াস কোন খেলার সঙ্গে যুক্ত? বিশ্ববিখ্যাত খেলোয়াড় লেসলি ক্লাডিয়াস কোন খেলার সঙ্গে যুক্ত? এই খেলার সঠিক উত্তর হবে হকি, কিন্তু এখানে কমক লেখা হয়েছে, তার একটা লেখাটা একটুখানি ভুলেছে, কারণ হকি খেলাটাই আগে কমক নামে পরিচিত ছিল। হকি খেলার প্রাচীন নাম কমক। এই কমক বা হকি খেলার সঙ্গে যুক্ত ছিলেন লেসলি ক্লাডিয়াস। হকি কিন্তু ভারতবর্ষের একটা
বিখ্যাত খেলা। ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সর্বাধিকবার 8বার অলিম্পিক হকিতে সোনা জিতেছে এবং একবার 1975 সালে ভারত হকিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এবং 1928 থেকে শুরু করে 1980 সাল পর্যন্ত, 1928 সালের আমস্টারডাম অলিম্পিক থেকে 1980 সালের মস্কো অলিম্পিক পর্যন্ত এই সময়ে ভারত কিন্তু 8বার অলিম্পিক হকিতে সোনা জিতেছিলেন এবং ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ হকি খেলোয়াড় ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদ সিং, যার জন্মদিন 29শে আগস্ট, যে দিনটি ভারতবর্ষে স্পোর্টস ডে বা ক্রীড়া দিবস হিসাবে পালিত হয়। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন হলো, কে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান? নামটা যদি এখন পরিবর্তন হয়ে গেছে, তখন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ছিল। এই বিশ্বনাথ আনন্দ, বিশ্ববিখ্যাত দাবা খেলোয়াড় বিশ্বনাথ আনন্দ প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান। আমরা জানি 1991-92 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার চালু হয়। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার চালু হওয়ার পর বিশ্বনাথ আনন্দ প্রথম ব্যক্তি হিসাবে এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান। বর্তমানে এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে বিখ্যাত হকি খেলোয়াড়, হকির জাদুকর নামে পরিচিত ধ্যানচাঁদ নামে। বর্তমান নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তাই প্রশ্ন যদি আসে, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? বিশ্বনাথ আনন্দ। আর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের বর্তমান নাম কি? বর্তমান নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেন? ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, যিনি 1831 সালে তড়িৎচুম্বকীয় জেনারেটর তৈরি করেছিলেন। তাহলে প্রশ্ন যদি আসে ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেন, উত্তর হবে মাইকেল ফ্যারাডে। তিনি 1831 সালে এই যন্ত্রটি আবিষ্কার করেন। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন, বীরবল। বীরবল কার সৎ ছিলেন? অর্থাৎ বীরবল কোন বাদশাহের রাজসভায় থাকতেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আকবর। বীরবল, যার আসল নাম মহেশ দাস, ইনি সম্রাট আকবরের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। সম্রাট আকবর এনাকে কবিপ্রিয় উপাধি দেন। সম্রাট আকবর দিন ইলাহি ধর্মমত প্রচার করা শুরু করলে মাত্র 18 জন এই ধর্ম গ্রহণ করেছিলেন। তার মধ্যে একজন মাত্র হিন্দু এই ধর্ম গ্রহণ করেছিলেন। সে একমাত্র হিন্দু হলেন বীরবল, যার আসল নাম মহেশ দাস। আকবর এনাকে কবিপ্রিয় উপাধি দেন এবং দিন ইলাহি ধর্মমত গ্রহণ করা একমাত্র হিন্দু ছিলেন বীরবল। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন, একমাত্র ভারতবর্ষের কোন শহরে ট্রাম চলে? এখনও চলে। সেই শহরটি হলো ভারতবর্ষের কলকাতা শহরে একমাত্র ট্রাম চলে। ভারতবর্ষের মধ্যে প্রথমে ট্রাম চালু হয়েছিল কলকাতায় এবং পৃথিবীর মধ্যে প্রথম ট্রাম চালু হয়েছিল আমেরিকার নিউ ইয়র্কে। এবং ভারতবর্ষের মধ্যে শুধু কলকাতায় শুধু ট্রাম না, পাতাল রেলও প্রথম চালু হয় কলকাতায়। 1984 সালে প্রথম কলকাতায় চালু হয় পাতাল রেল। 1984 সালের 24শে অক্টোবর ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতায় পাতাল রেলের উদ্বোধন করেন এবং পৃথিবীর মধ্যে প্রথম পাতাল রেল চলেছিল লন্ডনে। লন্ডনের টেমস নদীর নিচে দিয়ে এই পাতাল রেল চলাচল করে। ভারতবর্ষ সম্প্রতি কলকাতায় গঙ্গার নিচে দিয়ে মেট্রো রেল অর্থাৎ পাতাল রেল চলাচল শুরু হয়েছে। আমরা পরের প্রশ্নে চলে আসব।
পরের প্রশ্ন হলো, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? বৌদ্ধ ধর্মের প্রাণপুরুষ গৌতম বুদ্ধ, যিনি বৌদ্ধ ধর্ম সৃষ্টি করেছিলেন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন আধুনিক নেপালের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে। যে লুম্বিনী উদ্যান গৌতম বুদ্ধ যে জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, সেই জায়গাটা ওয়ার্ল্ড পিস সিটি বা বিশ্বের শান্তির শহর নামে পরিচিত, এবং গৌতম বুদ্ধকে বলা হয় লাইট অফ এশিয়া। প্রতিবাদী ধর্মমত গৌতম বুদ্ধ এই বৌদ্ধ ধর্মের সৃষ্টিকর্তা, যিনি বিম্বিসার ও অজাতশত্রুর সমসাময়িক ছিলেন। গৌতম বুদ্ধ, যার বাল্য নাম ছিল সিদ্ধার্থ, বাবার নাম শুদ্ধোধন, মার নাম মায়া দেবী, পালিত মা ছিলেন গৌতমী, তার নাম অনুসারে তার নাম হয়েছিল গৌতম বুদ্ধ। তিনি লুম্বিনী উদ্যান নেপালের কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে চর্যাপদ। বাংলা সাহিত্য ভাণ্ডার বর্তমানে যথেষ্ট সমৃদ্ধ, কিন্তু এই বাংলা ভাষার সাহিত্যের চলাচল শুরু হয়েছিল চর্যাপদের মাধ্যমে। বিভিন্ন বৌদ্ধ ভিক্ষু বা সাধকগণ এই চর্যাপদ লেখা শুরু করেছিলেন। কর্ণপাদ, লুইপদ, ভসুকুপাদ, কুক্কুরিপাদ, এদের মোট 50টি চর্যাপদের সন্ধান 46.5টি চর্যাপদের সন্ধান পাওয়া গেছে। 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে এই চর্যাপদটি আবিষ্কার করেন, যেটি ইনি 1916 সালে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান হো দোহা নামে প্রকাশ করেছিলেন। এটাই বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন। আমরা পরের প্রশ্ন আসছি, শিখদের দশম গুরু কে ছিলেন? পৃথিবীর সবচেয়ে নবীনতম ধর্ম হচ্ছে শিখ ধর্ম, যে শিখ কথার অর্থ শিষ্য। সেই শিখদের দশম গুরু কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং ছিলেন শিখদের দশম গুরু। শিখ ধর্মের মোট 10 জন গুরুর কথা আমরা জানতে পারি। শিখদের প্রথম গুরু ছিলেন গুরু নানক, যিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা বা শিখ ধর্ম প্রথম প্রচার করেছিলেন গুরু নানক, যিনি লাহোরের তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন তাকে বলা হতো নানকিনা সাহিব বলা হয়। এবং 2 জন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল। গুরু অর্জুন সিং পঞ্চম গুরু, যাকে মুঘল সম্রাট জাহাঙ্গীর প্রাণদণ্ড দিয়েছিলেন, এবং নবম গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব দিল্লির চাঁদনি চকে প্রাণদণ্ড দিয়েছিলেন, এবং এদের দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন হচ্ছে, আলোক শক্তি কোন প্রক্রিয়ায় তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ কথাটা আমরা অত্যন্ত ছোটোবেলায় পরিচিত, আমাদের অত্যন্ত ছোটোবেলা থেকে সালোক সংশ্লেষ কথাটির সঙ্গে আমাদের পরিচয়। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়া সৌরশক্তি, যেটা প্রকৃতপক্ষে আলোক শক্তি, এটি গ্লুকোজ অর্থাৎ রাসায়নিক শক্তিতে পরিণত হয়। আমরা পরের প্রশ্নে আসছি, কোন অঙ্গের অকার্যকরণের ফলে জন্ডিস রোগ হয়? মানে কোন অঙ্গের ক্ষতি হলে বা কাজ না করলে জন্ডিস রোগ হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে লিভার বা যকৃৎ। লিভার বা যকৃৎ ঠিক কাজ না করলে আমাদের জন্ডিস রোগটি হয়। জন্ডিস হলে মূলত ত্বক এবং চোখ সাদা রঙের হয়ে যায়, এবং রক্তে অতিরিক্ত পরিমাণে বিলিরুবিন বেড়ে যায়, এবং যেটা লিভারের ক্ষতিকে নির্দেশ করে।
এই লিভারের অকার্যকতার জন্যই জন্ডিস রোগ হয়। পরের প্রশ্ন, আলোকবর্ষ। আলোকবর্ষ কিসের একক? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দূরত্ব। আলোকবর্ষের একক হচ্ছে দূরত্ব। এই আলোকবর্ষ বলতে বোঝায় আলো যে এক বছরে যতটা পথ অতিক্রম করে তাকে বলা হয় আলোকবর্ষ, এবং গ্যালাকটিক স্কেলে এই দূরত্ব প্রকাশ করা হয়। আমরা পরের প্রশ্ন চলে আসছি। পরের প্রশ্ন হলো, কোন ভারতীয় সঙ্গীত পরিচালক প্রথম অস্কার পুরস্কার জিতেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে A.R. রহমান। A.R. রহমান, যার প্রকৃত নাম A.S. দিলীপ কুমার, যিনি জন্মসূত্রে হিন্দু ছিলেন এবং পরবর্তীকালে মুসলিম ধর্ম গ্রহণ করেন। A.R. রহমান প্রথম ভারতীয় সঙ্গীত পরিচালক যিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন। অস্কার পুরস্কার, যার আসল নাম একাডেমি অ্যাওয়ার্ডস, যেটি 1929 সালে চালু হয়, এবং প্রথম ভারতীয় হিসাবে অস্কার জিতেছিলেন ভানু আথাইয়া, যিনি রিচার্ড অ্যাটনবেরা পরিচালিত গান্ধী সিনেমার পোশাক ডিজাইন করেছিলেন। তিনি প্রথম ভারতীয় হিসাবে অস্কার জিতেছিলেন, যে ছবিতে গান্ধীর ভূমিকায় অভিনয় করেছিলেন বেন কিংসলে। দ্বিতীয় ভারতীয় এবং প্রথম বাঙালি হিসাবে অস্কার পুরস্কার পান বিশ্ববিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় তার লাইফ টাইম কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার জিতেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক জলের সবচেয়ে অশুদ্ধ রূপ কোনটা? মানে প্রকৃতিতে যে সমস্ত জল আমরা পাই তার ভিতর কোন জলটি, মানে কোথাকার জল সবচেয়ে অশুদ্ধ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সমুদ্রের জল। সমুদ্রের জল সবচেয়ে অশুদ্ধ, কারণ নদীর মাধ্যমে নদীর বিভিন্ন আবর্জনা, ময়লা নদীর জল দিয়ে সমুদ্রে গিয়ে পড়ে। এছাড়া সমুদ্রের জল নোনা হয়ে থাকে। এই ময়লা আবর্জনার কারণেই সমুদ্রের জল একদম অশুদ্ধ। আমাদের পরবর্তী প্রশ্ন, জাপান একটা অত্যন্ত পরিচিত দেশ। এই জাপানের মুদ্রার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইয়েন। জাপানের মুদ্রার নাম ইয়েন। জাপানের রাজধানী টোকিও। টোকিও শব্দের অর্থ পূর্ব দিকে অবস্থিত রাজধানী শহর, এবং জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। জাপানের পার্লামেন্টের নাম কিন্তু ডায়েট, এবং পরমাণু বোমার কারণে 1945 সালে জাপান কিন্তু প্রায় ধ্বংস হয়ে যায়। 6ই আগস্ট জাপানের হিরোশিমা এবং 9ই আগস্ট জাপানের নাগাসাকিতে আমেরিকা দুটো বোমা ফেলে, পরমাণু বোমা। প্রথমটার নাম ছিল লিটল বয়, দ্বিতীয়টির নাম ছিল ফ্যাটম্যান। জাপানের মুদ্রার নাম ইয়েন। এর সঙ্গে অনেকটা মিল আছে চীনের মুদ্রা। চীনের মুদ্রার নাম ওয়ান। ওয়ান আর ইয়েন, চীনের ক্ষেত্রে মুদ্রার নাম ওয়ান, জাপানের ক্ষেত্রে মুদ্রার নাম ইয়েন। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কত সালে তার বাসভবন থেকে নিখোঁজ হয়েছিলেন? ইংরেজদের চোখে ধুলো দিয়ে সুভাষচন্দ্র তার বাসভবন থেকে নিখোঁজ হয়। এ প্রশ্নের সঠিক উত্তর হবে 1941 সালের 17ই জানুয়ারি। 1941 সালের 17ই জানুয়ারি বাড়িতে গৃহবন্দী থাকা অবস্থায় নেতাজি সুভাষচন্দ্র বসু বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এবং আমরা সকলেই জানি গৌতম বুদ্ধ যখন সংসার ত্যাগ করেছিলেন তাকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রেও মহাবিনিষ্ক্রমণ বলা হয় এই ঘটনাটিকে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে বাসভবন থেকে নিখোঁজ হয়েছিলেন, 1941 সাল, তারিখটা 17ই জানুয়ারি। যদি প্রশ্ন আসে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনে কত সালে মহাবিনিষ্ক্রমণ ঘটে, একই উত্তর 1941 সালের 17ই জানুয়ারি। সুভাষচন্দ্র বসু তার এলগিন রোডের বাসভবন থেকে 1941 সালের 17ই জানুয়ারি নিখোঁজ হন। আমরা
পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি? মানে পশ্চিমবঙ্গের যতগুলি জেলা আছে সেই জেলাগুলির মধ্যে কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি? উত্তর হবে উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা জেলায় পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে। আর পশ্চিমবঙ্গের আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, আর আয়তনে ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা। আর ভারতবর্ষের মধ্যে যদি প্রশ্ন আসে ভারতবর্ষের কোন জেলায় সবচেয়ে বেশি লোক বসবাস করে, তাহলে বলতে হবে থানে, মহারাষ্ট্রের থানে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী মহারাষ্ট্রের থানে জেলায় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি লোক বসবাস করে। আর পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলায় সবচেয়ে বেশি লোক বসবাস করে। উত্তর চব্বিশ পরগনা জেলায় 5টি মহকুমা আছে। 5টি ব দিয়ে নাম: বনগাঁ, বারাসাত, বিধাননগর, বসিরহাট এবং বারাকপুর। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, নৌকা বাইচ। নৌকা বাইচ একটা উৎসব, মানে একটা খেলা, যেটি কোন উৎসবের সঙ্গে জড়িত? নৌকা বাইচ এই উৎসবটি কেরালায় অনুষ্ঠিত হয়, ওনাম উৎসব। এই ওনাম উৎসব এর সঙ্গে এই নৌকা বাইচ কথাটি খেলাটি যুক্ত। ওনাম একটা ফসল কাটার উৎসব কেরালার, এবং এটাই কেরালার প্রধান উৎসব। এবং এই সময় নৌকা বাইচ প্রতিযোগিতাটি হয়। আমাদের পরের প্রশ্ন, অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? অত্যন্ত পরিচিত অজন্তা বা ইলোরার গুহা, এগুলি কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এই অজন্তা ইলোরার গুহাগুলি অবস্থিত। এখানে 29টা, কোথাও আছে 30টা গুহা মন্দির আছে। এই গুহা মন্দিরে অনেক চিত্র অঙ্কন আছে। এই চিত্রগুলিকে বলা হয় জাতকের কাহিনী। জাতকের কাহিনী হলো অ্যাকচুয়ালি গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনীকে জাতকের কাহিনী বলা হয়। যে কাহিনীগুলি ছবি বা ঘটনাগুলি চিত্রের মাধ্যমে অজন্তা ইলোরার গুহা চিত্রে তুলে ধরা হয়েছে। যে অজন্তা গুহা আছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে, অর্থাৎ রাজ্যটি মহারাষ্ট্র, জায়গাটা ঔরঙ্গাবাদ। আমরা পরের প্রশ্নে চলে আসছি। 2014 সালের ফুটবল বিশ্বকাপ। 2014 সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্রাজিল। ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল 2014 সালের ফুটবল বিশ্বকাপ, যেটি ছিল ফুটবল বিশ্বকাপের 28তম সংস্করণ, অর্থাৎ 28তম ফুটবল বিশ্বকাপ ফিফা 2014 সালে ব্রাজিল হয়েছিল। ফিফা বিশ্বকাপ প্রথম শুরু হয়েছিল 1930 সালে উরুগুয়েতে। সেই বিশ্বকাপে উরুগুয়ে 4-2 গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে ফিফা বিশ্বকাপ জয় করে। এবং ফিফা বিশ্বকাপের এখনও পর্যন্ত শেষ সংস্করণ বা শেষ আয়োজন হয়েছে কাতারে 2022 সালে। কাতারে 22 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল শেষ বিশ্বকাপ এখনও পর্যন্ত, যেখানে আর্জেন্টিনা জয়লাভ করেন। 2022 সালের বিশ্বকাপ পায় আর্জেন্টিনা। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন হলো, শেরশাহ দিল্লির শাসক ছিলেন, সূরিবংশের শাসক। এই শেরশাহের বাল্য নাম কী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ফরিদ খান। শেরশাহ বাল্য নাম ছিল ফরিদ খাঁ, এবং তিনি একটা বাঘ মারার জন্য তার নাম হয়েছিল শের খান। পরবর্তীকালে নাম হয় শেরশাহ, যিনি দিল্লিতে সূরিবংশ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মুঘল সম্রাট হুমায়ুনকে চৌসার প্রথমে বিলগ্রাম
পরে চৌসার বা কনৌজের যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত করে তাকে ভারত থেকে বিতাড়িত করেন এবং দিল্লিতে বা ভারতবর্ষের সূর্যবংশের বা আফগান শাসনের সূচনা করেন। তারপরেই 1545 সালে তিনি কলিঞ্জ দুর্গ অবরোধ করেন এবং কলিঞ্জ দুর্গ অবরোধকালে তিনি বারুদ দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের আজকে তোমাদের জন্য একটি প্রশ্ন থাকবে। প্রশ্নটি হলো, পৃথিবীর মধ্যে কোন দেশে বা শহরে প্রথম পাতাল রেল বা মেট্রো রেল চালু হয়েছিল? ভারতবর্ষের মধ্যে চালু হয়েছিল প্রথম কলকাতায়, আর পৃথিবীর মধ্যে প্রথম কোন দেশে বা কোন শহরে পাতাল রেল বা মেট্রো রেল চালু হয়েছিল? এই প্রশ্নের উত্তর তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো।